যেমনটি রাজনৈতিক দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরেও বাইরে, যাতে আমরা এগুতে না পারি, যাতে সবকিছু কলাপস হয়ে যায়, যাতে গোলামিতে ফেরত যাই। অন্তর্বর্তী সরকারের প্রতি চাপ কে সৃষ্টি করলো? ধন্যবাদ আপনাকে, দেশ টিভির দর্শক শ্রোতা এবং আমার বিজ্ঞ সহযোগী সহকারী আলোচক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমাদের দেশে একটা কথা কিছুদিন আগেও চলতেছিল যে বাংলাদেশের সামনের যে নির্বাচনটা, সেই নির্বাচনটা ইনক্লুসিভ দেখতে চায়। দায়িত্বশীল ব্যক্তিরাও বলেছেন ইনক্লুসিভ দেখতে চায়। আবার কেউ কেউ বলছে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করা। সেক্ষেত্রে কথা আসছে এরকম যে এগুলো নিষিদ্ধ করার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই, রাজনৈতিক দলের এরাও বলছে এটা জনগণ সিদ্ধান্ত নিবে। জনগণ একটা কমন ওয়ার্ড, সবাই এখন সম্প্রতি ইউনূস সাহেব জনগণ শব্দ ব্যবহার করছে, সেটা আমি বলতেছি একটু পরে। তো ফাইনালি ইউনূস সাহেব কিন্তু কিছুদিন আগে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি রাজনৈতিক দল নিষিদ্ধ করা বা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে আপনাদের মতামত কি? তখন তিনি বলছিলেন যে না, এই সরকার কোনো দলকে নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করছে না। এবং ফাইনালি তিনি সেটা প্রমাণ করছেন, উনি দলকে নিষিদ্ধ করেননি, উনি কার্যক্রম নিষিদ্ধ করছেন যে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকবে। পাশাপাশি এর আলোকে নির্বাচন কমিশন বলছে তাদের নিবন্ধনটা স্থগিত। কিন্তু আপনি যদি জামাত ইসলামের দিকে তাকান, বিগত সরকার যেটা করছে, এবং ফাইনালি আদালতের মাধ্যমে গিয়ে কিন্তু তাদের নিবন্ধন বাতিল হয়েছে। এখন তারা এখনো নিবন্ধনের পিছনে পিছনে ঘুরতেছে। এবং কিছুদিন আগে কোর্ট বলছিল যে এই বোধহয় বাংলাদেশের প্রথম নজির যে দলের নিবন্ধন আদালত কর্তৃক বাতিল হয়েছে, যেটা অনেকেই আশা করেন না, কেন এগুলো রাজনৈতিক ব্যাপার। ফাইনালি কোর্টের ঘাড়ে যদি চাপায়ে দেয় তখন কোর্টের একটা সিদ্ধান্ত দিতে হয়, এবং সেই সিদ্ধান্ত আমরা অনেক সময় কথা বলি, তাই সেটা আলোচনার বিষয় না। বিষয় হচ্ছে এই কথা যেটা আপনি বললেন, এর পর পর আমরা দেখতেছি বোধহয় আরও কতগুলো খড়গ নেমে আসতেছে সরকারের উপরে। আপনি যদি দেখেন পোর্ট অচল, সচিবালয় কি হচ্ছে, তারপরে আপনি দক্ষিণ সিটি কর্পোরেশন আন্ডার লক অ্যান্ড কি। এখানে আমি একটা কথা বলি, আমরা এনবিআরও আন্দোলন। প্রশ্ন হচ্ছে যে আমি বুঝি না সচিবালয় আজকে যে আন্দোলনটা, তাদের বক্তব্যটা কি? নতুন একটা কি সরকারি চাকরি বিধান আইন অধ্যাদেশ তৈরি হয়েছে, সেখানে বলছে কেউ যদি উস্কানিমূলক করে, কাউকে যদি প্ররোচিত করে সরকারের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দিছে, তাহলে ফাইনালি তার চাকরি চলে যেতে পারে বা তার ডিমোশনও হতে পারে। শাস্তির বিধান বাড়ানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে আইনি অসুবিধাটা কি? আইন যদি থাকে আপনার অসুবিধাটা কি? সৌদি আরব তো আছে চুরি করলে হাত কেটে দেয়, সৌদি লোকের কি হাত নাই? সৌদি লোকের কি হাত নাই? আপনি চুরি করলে না হাত কাটবে, কথার কথা বলছি। আইনে আপনার কি আসে যায়? ইফ ইউ আর, আপনি তো একটা ক্লিন মানুষ হন, আপনি 2000 লোকরে জুলাই ঘটনায় হত্যা করে গেল, তারপরেও কোনো রাজনৈতিক দল বলতেছে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের লোক আছে তারা ইচ্ছা করলে এই দলে যোগ দিতে পারে। তা আপনি এত হত্যা করার পরও তার যদি ক্লিন ইমেজের লোক খুঁজে পান, তাহলে আপনার আইনে কি আসে যায়? ইফ ইউ আর ক্লিন, আইন হোক না যে এখন তুলে নিয়ে গুলি করে ফেলবে যে এইটা করলে, এটা করবেন না। কিন্তু আমরা দেখতেছি অচল অবস্থা, এবং কেউ কেউ বলছেন এই আইন করতে পারবে না। সরকারের সাথে প্রজাতন্ত্রের কর্মচারীর সম্পর্কটা হবে মাস্টার অ্যান্ড সার্ভেন্ট, ইন বিটুইন কিচ্ছু নাই। যে যত কথাই বলেন, আপনার ভালো না লাগলে আপনার সরকারের আইন মানতে হবে আপনাকে। আপনি প্রজাতন্ত্রের সার্ভেন্ট, কথাটা আছে সংবিধানে বলা আছে প্রজাতন্ত্রের সার্ভেন্ট, লেখা নাই প্রজাতন্ত্রের লাট সাহেব। কিন্তু আমাদের দেশের সব প্রজাতন্ত্রের যারা বড় শ্রেণীর তারা কিন্তু একটা পর্যায়ে লাট সাহেব হয়ে যান। আপনি দেখবেন বিগত 16 বছরের কথা যদি বলেন যে সচিবালয় সচিবদের এটিচিউড আমরা দেখছি, বড় বড় আমাদের এটিচিউড দেখি। বেনজির সাহেব কথা বলে কিভাবে দেখছি, সাবেক আইজিপি আর্মি চিফ জেনারেল আজিজ কিভাবে কথা বলছে আমরা দেখছি। এই দেশে থাকি তো আমরা, মানুষ মনে করে কি যা বলতেছে তাই বললেই বোধহয় হয়ে গেল। আর একটা কথা আমি আপনাকে বলি, এই সরকারকে নাকি মারাত্মকভাবে সহযোগিতা করতেছে সবাই, সব দলমত নির্বিশেষে সবাই বলে, আমরাও বলি। ইউনূস সাহেবকে বসাইতে বাধ্য হয়েছে এইরকম দায়িত্বশীল ব্যক্তিদের কথা আমরা শুনছি, কোনো সন্দেহ নাই। অর্থাৎ বাধ্য হয়েছে, তার মানে ফ্রম ডে ওয়ান আপনি মনে করেন মেন্টাল গ্যাপ শুরু হয়েছে একটা বাংলাদেশের বড় বড় স্টেক হোল্ডারের মধ্যে। তো এখন সেই লোকটারে নাকি সবাই সহযোগিতা করে, মাঠেও আর্মি আছে আপনার কি মেজিস্ট্রেসি পাওয়া না। প্রধান উপদেষ্টা কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা ইঙ্গিত করেছে। রাইট, উনি যে চেয়ারটায় বসছে উনি দেশি বিদেশি দুইটাই জানতে পারেন, কারণ
ওনার মতো কানেকশন ওয়ালা লোক তো আমাদের দেশে সেকেন্ড নাই। তো সেক্ষেত্রে আমি বলি, আমি সহযোগিতার কথাটা বলতেছি। বিগত সরকারের 15 বছর আজকে যারা বড় বড় রাজনৈতিক স্টেক হোল্ডার আছে তারা কি বলছে, যে আমরা ওই সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করছি, মানে 10-12 বছর যাবত। তো 10-12 বছর আন্দোলন করছে, তার অর্থাৎ তার বিরোধিতা করছে, তাতে সেই সরকার 15 বছর ক্ষমতায় ছিল। আর এই সরকারকে সবাই সহযোগিতা করতেছে, তাতে 10 মাসে তার মাথা গরম হয়ে গেছে। 10 মাসেই সে বেসামাল। আপনি বলেন তো এটার কোন সহযোগিতা? আরো একটা বিষয় আর যদি এই সহযোগিতা এই নমুনা দিয়েই হয়, আপনারা বিরোধিতা করেন এই সরকারের। যেমনটি প্রধান উপদেষ্টা বলেছে, যাতে গোলামিতে ফেরত যাই। আসলে যুদ্ধটা আমাদের কার সঙ্গে চলছে? প্রশ্ন তো সেটা, যুদ্ধ কার সাথে চলছে। এখন যে পতিত সরকারটা চলে গেছে সে তো একটা শক্তি, তার সাথে কে কে আছে? আপনি দেশি বিদেশিটা আমি আমার কাছে অফিশিয়ালি মনে করেন জানা নাই, কিন্তু আমরা দেশের ভিতরে দেখতেছি। এই বিষয়টিকে দিয়ে কি প্রধান উপদেষ্টা ভারতের হেজিমনিকে ইঙ্গিত করেছেন? এইটা তো প্রধান উপদেষ্টা সে নিজে বলতে পারবে, কিন্তু আবার একটু দ্বিমত আছে আমার কোথায়, যে আমি যেটা ক্লিন না। যেমন ধরেন রাখাইন করিডোর নিয়ে একটা কথা উঠছে, করিডোরটা দেওয়া হয় নাই। সম্প্রতি বলছে খলিলুর রহমান এই নিয়ে কথাও হয় নাই, কিন্তু রাখাইন করিডোরটা কোথায় হবে? রাখাইনের মধ্যে, তর্কের খাতিরে বলছি, রাখাইনে করিডোর হবে। তো রাখাইনে যদি করিডোর হয়, এই করিডোরে খাবার দাবার যাই থাকুক, আর্মস টার্মস যাই থাকুক, কথার কথা তর্কের খাতিরে বলতেছি, সবচেয়ে এরা তো আরাকানের সহযোগিতা করবে এই রাখাইন করিডোর দিয়ে। তো আরাকানের সহযোগিতা যদি করে, সবচেয়ে নারাজ হবে কারা? বার্মা সামরিক জান্তা। তারা কোনো বক্তব্য দিচ্ছে না। সেকেন্ড আসেন, তারপরে ক্ষতিগ্রস্ত হবে চায়না, কারণ এই করিডোর তাদের, এই জায়গাটা তাদের দরকার এই মানে বঙ্গোপসাগরের সুবিধা নেয়ার জন্য। তারাও কিছু বলছে না। তারপরে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ভারত, তারাও কিছু বলছে না। করিডোর নিয়ে কোনো কথা বলে নাই খলিলুর রহমান সাহেব বল, অথচ আমরা এখানে সকাল বিকাল করিডোর নিয়ে আলাপ করতেছি, একটা পরিস্থিতি তৈরি করতেছি। সেই সঙ্গে যুক্ত হয়েছে চট্টগ্রাম বন্দর ব্যবস্থা, এবং সেই বন্দর ব্যবস্থা আপনি অচল। আপনার সহযোগিতাটা কোথায়? এইটা যদি সহযোগিতা হয়, যেই সহযোগিতায় মাঠে আর্মি, প্রশাসন, সেক্রেটারি অচল, তারপরে যদি বলে সহযোগিতা, তাহলে বলা উচিত আপনাকে আর সহযোগিতা করব না, আপনার রাস্তা আপনি দেখেন, তারপরে একই পরিস্থিতি থাকবে।